নমস্কার বন্ধুরা। পাকিস্তান আরেকবার প্রমাণ করে দিল যে কেন পাকিস্তানকে বিশ্বাস করা মানে নিজের পায়েই কুড়োল দেওয়া। আমরা ভারতীয়রা তো সেটাকে অনেক আগেই বুঝে গিয়েছিলাম, তবে এবার আফগানিস্তানও সেটাকে হাড়ে হাড়ে টের পেল। আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কয়েকদিন ধরেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বর্ডারে লড়াই চলছে এবং সেখানে তালিবান পাকিস্তানকে ঠিক এমনভাবে ধুয়ে দিয়েছিল যে লড়াই শুরু হওয়ার 1 ঘন্টাও যেতে না যেতেই পাকিস্তানকে ভেগে ভেগে সৌদি এবং কাতারের কাছে গিয়ে ঈশ্বরের নামে যুদ্ধবিরতির ভিক্ষাও চাইতে হয়েছিল এবং শেষমেশ কাতার এবং সৌদির মধ্যস্থতাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তালিবান। তবে সেটাকেই এবার পাকিস্তান নিজেই ভেঙে দিয়েছে, তাও আবার আফগানিস্তানের সাধারণ জনগণের উপরে বিমান হামলা চালিয়ে, যার ফলে আনফরচুনেটলি 3জন আফগান ক্রিকেটারের দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এবং তারপর আফগানিস্তান যা জবাব দিয়েছে এবং আরও কি জবাব দিতে পারে, এছাড়া তাদের থেকে আমাদেরকেও কি শিক্ষা নেওয়া উচিত, সেই বিষয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। তবে ভারতের দৃষ্টিভঙ্গিতে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? যেই সৌদি পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির জন্য অনেক বিশ্লেষকই অতিরিক্ত চিন্তা করছিলেন, সেটির বাস্তবতাও এর ফলে এখন বিশ্বের সামনে চলে এসেছে। পাকিস্তানের এই লজ্জাজনক হারের পর এখন সৌদিও পাকিস্তানকে সাইডে রেখে আমেরিকার কাছে সিকিউরিটি গ্যারান্টি যাচ্ছে। তাই লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন, কারণ খুবই সংক্ষেপে আমি এই সব কিছুকেই একদম সহজে বিশ্লেষণ করেছি। পার্ট 1, বিশ্বাসঘাতকের আসল রূপ। যুদ্ধবিরতি হয়ে গেছে এমনটা ভেবে আফগানিস্তানে যাতায়াত কাজকর্ম আবার স্বাভাবিক হতে শুরু করেছিল। এমনই সময় গতকাল রাতে আফগানিস্তানের পক্তিতা প্রদেশের উরগুন জেলার 3 তরুণ ক্রিকেটার কবির আগা, সিবগাতুল্লাহ এবং হারুন একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই মাথার ওপর একটি পাকিস্তানি বিমান আসে এবং মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। সাথে সাথে 10 জন আফগান নাগরিকের মৃত্যু হয়, যার মধ্যে এই 3 জন ক্রিকেটার এবং 5 জন সাধারণ নাগরিক ছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB সাথে সাথেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে এটি পাকিস্তানি শাসন ব্যবস্থার কাপুরুষোচিত হামলা। আফগান ক্রিকেটার রাশিদ খান, যাকে প্রায় প্রত্যেক ক্রিকেট ফ্যানই চেনেন, এই হামলাকে অনৈতিক এবং বর্বর বলে নিন্দা করেন। তিনি পাকিস্তানের নাম উল্লেখ করে বলেন যে বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ফজল হক ফারুকি একে একটি অত্যন্ত জঘন্য অমার্জনীয় অপরাধ হিসাবে ব্যক্ত করেন। তবে এখানেই শেষ নয়, বরং আফগান ক্রিকেট বোর্ড যা করেছে সেটি থেকে আমাদেরকেও এখন শিক্ষা নেওয়া উচিত। তাদের বোর্ডের কাছে BCCI এর মতো কোনো অর্থ অথবা ক্ষমতা নেই, কিন্তু তবুও আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় যে নভেম্বরে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ত্রিদেশীয় T20 সিরিজ থেকে তারা সরে আসবে। রাশিদ খান ACB এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের জাতীয় মর্যাদাকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় নো হিউম্যানিটি নো ক্রিকেট, অর্থাৎ মানবতা নেই তো ক্রিকেট নেই, এই স্লোগান ট্রেন্ড করতে থাকে। তবে অনেকেই এখন বলতে পারেন যে আমরাও তো পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজকে খেলা বাদ দিয়ে দিয়েছি। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে তো আর আমাদের করার কিছু থাকে না, তাই না? কেন থাকবে না? অবশ্যই থাকে। যদি ইউক্রেনের ওপর আক্রমণের জন্য রাশিয়ার মতো শক্তিশালী দেশকেও অলিম্পিক সহ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে যেই ক্রিকেট খেলার সবচেয়ে বড় মার্কেটই হলো ভারত, এমনকি আমাদের BCCI ধরলে ICC-কে চালায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এখনো পর্যন্ত পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুড়ে ফেলতে পারছি না? এই বিষয়ে আমাদের সত্যিই এখন ভাবার সময় এসে গেছে। আফগানিস্তানের এই বয়কট শুধুমাত্র একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে স্পোর্টস মাস্ট গো অন, অর্থাৎ খেলা চলতে থাকা চাই। এই ভাওতাবাজি আলাপ কোনো দেশের নাগরিকের প্রাণের থেকে বেশি নয়। তবে এর চেয়েও আশ্চর্যজনক বিষয় হলো পার্ট 2, সৌদির পাল্টি। আপনারা হয়তো অনেকেই জানেন যে তালিবানের থেকে প্রতিউত্তর শুরু হওয়ার মাত্র 1 ঘন্টাও যেতে না যেতেই পাকিস্তান কাতার এবং সৌদি আরবের কাছে মধ্যস্থতার জন্য কাকুতি মিনতি শুরু করে দেয়। এমনকি ঈশ্বরের নামে দোহাই দিয়ে পর্যন্ত যুদ্ধ থামাতে অনুরোধ করে। টোলো নিউজ রিপোর্ট করেছে যে পাকিস্তানি কর্মকর্তারা সৌদি আরব এবং কাতারকে বলেছিল, ফর গড সেক স্টপ আফগানস ফ্রম ফাইটিং, ঈশ্বরের দোহাই আফগানদের যুদ্ধ করা থেকে থামান। এরপর অবশ্য কাতার এবং সৌদি আরবের মধ্যস্থতাতেই যুদ্ধবিরতিতে রাজি হয় 2 দেশ। তবুও একটা প্রশ্ন বারবারই উঠছিল যে পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত মিত্র সৌদি আরব কোথায়?
তারা তো সেপ্টেম্বরেই নাকি একটি সো কল্ড পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকেও স্বাক্ষর করেছিল, যেখানে বলা হয়েছিল একজনের ওপর আক্রমণ মানে উভয়ের ওপরই আক্রমণ। তাহলে এখন কোথায় সৌদি? এখানেই খুলে পড়ে গেছে সৌদি পাকিস্তানের এই তথাকথিত প্রতিরক্ষা চুক্তির মুখোশ। যখন আফগান তালিবান পাকিস্তানকে আক্রমণ করা শুরু করলো, তখন সৌদি আরব ঠিক কী করলো জানেন? কিছুই না, অর্থাৎ কারো পক্ষ না নিয়ে নিউট্রালভাবে একটি আধিকারিক বয়ানকে প্রকাশ করে দিল। তবে এখানে আরও যা খবর আসছে তাতে রীতিমতো মাথায় হাত পড়ে গেছে পাকিস্তানের। ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে যে সৌদি আরব এখন নাকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাতারের মতোই একটি প্রতিরক্ষা চুক্তিকে ফাইনাল করতে যাচ্ছে। কাতার আমেরিকার সেই চুক্তিতে লেখা আছে যে কাতারের বিরুদ্ধে যে কোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের জন্য হুমকি হিসাবে বিবেচনা করবে এবং তার প্রতিক্রিয়ায় বৈধ এবং উপযুক্ত ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি সেটা সামরিক ব্যবস্থাও হতে পারে। অর্থাৎ কাতারের ওপর কেউ আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন মনে হলে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধতে ঝাঁপিয়ে পড়তে পারে। রিপোর্ট অনুসারে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই নভেম্বরেই হোয়াইট হাউসে ওনার সফরের সময় এরকমই কোনো চুক্তিকে চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। অর্থাৎ সৌদি আরব পরিষ্কারভাবেই বুঝে গেছে যে পাকিস্তানের সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি আদতে কোনো প্রকৃত সামরিক সহায়তার গ্যারান্টি দিতে পারে না, উল্টো সৌদিকেই ঝামেলায় টেনে আনবে। কারণ যেই পাকিস্তান ভারত তো দূর, বরং আফগানিস্তানের সাথেও যুদ্ধে জিততে পারে না, সেই পাকিস্তানের আশায় বসে থাকার অর্থ নিজের বিপদ নিজেই ডেকে আনা। অর্থাৎ এই আফগান পাকিস্তান যুদ্ধ স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে ভারতের সঙ্গে যে কোনো সংঘাতের সময়ে সৌদি একটুও সাহায্য করবে না পাকিস্তানকে। তবে ক্রিকেট সিরিজকে বয়কট করা ছাড়াও আফগানিস্তান পরিষ্কার করে দিয়েছে যে তারা এই ঘটনার উপযুক্ত জবাব দেবে। অর্থাৎ এই সংঘাত আরও বৃদ্ধি পেতে চলেছে। পাকিস্তানের 6,60,000 সক্রিয় সেনা আফগানিস্তানের 1,72,000 সেনার থেকে নম্বরে অনেক বেশি মনে হলেও বাস্তবে পাকিস্তানের সেনাকেই অসহায় মনে হচ্ছে। কারণ তালিবান যখন আক্রমণ করে তখন তারা একা একা করে না, বরং পাকিস্তানের তেহরিকে তালিবান পাকিস্তান টিপিপিও একই সাথে পাকিস্তানের সেনার ওপর হামলা চালায়। এছাড়া বিএলএও আক্রমণ করে, এমনকি পাকিস্তানের সাধারণ জনগণও বাড়লে আক্রমণ করে। এভাবে ইতিমধ্যেই তারা মাত্র কয়েক ঘন্টাতেই 10 থেকে 15টি পাকিস্তানি পোস্টকেও দখল করে দেখিয়ে দিয়েছে। এছাড়া আফগানিস্তান এখন পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থকেও লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিএসএকেও তারা আক্রমণ করতে পারে। যদিও সরাসরিভাবে তারা এটি করবে না, কারণ তাহলে চীনের সঙ্গে তালিবানের আবার সম্পর্ক খারাপ হয়ে যাবে। তবে পাকিস্তানের মধ্যে থাকা টিটিপি, বিএলএ এইসব গোষ্ঠীগুলোকে দিয়ে তারা এইসব কিছু করাতেই পারে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মনে হয়? 18-19 অক্টোবর দোহাতে যেই যুদ্ধ সমাপ্তির আলোচনা হবে সেটি কি সফল হবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই আলোচনাতে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং আইএসআই প্রধান অসীম মালিক। অন্যদিকে আফগানিস্তান তাদের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছেন, যিনি তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।